তন্ময়, আমি কিন্তু তোকে বারবার বলছি ও শুভ নয়, শুভ মারা গেছে। যার গলা কাটা মৃতদেহ আজকে সকালেই দেখেছি আমি, সে কিভাবে সে এই ভোর সন্ধেবেলায় আমার সামনে দাঁড়িয়ে আছে? অন্ধকার হয়ে গেল, ছেলেগুলো তো এখনো বাড়ি ফিরলো না। কি ব্যাপার বলতো শম্ভু? আমি বারবার বলে দিলাম একদম সন্ধ্যা করবি না, দিনের আলো থাকতে থাকতেই ফিরে আসবি। আমার ওদেরকে একা একা বাইরে বেরোতে দেওয়াই উচিত হয়নি। আকাশের অবস্থাটাও তো ভালো নয়, বৃষ্টি নামলেই। ছোটবাবু, কারা যেন আসছে মনে হচ্ছে। কই? কোথায়? ওই তো। এ কি অনি, তোদেরকে না আমি বারবার বলেছিলাম রাত করবি না, একদম অন্ধকার নামার আগেই ফিরে আসবি। সেই যে দুপুরে খেয়ে বেরোলি, এই সন্ধ্যাবেলায় বাড়ি ফিরছিস। এতক্ষণ কোথায় ছিলিস তোরা? আসলে মামা, আমরা তো নদীর পাড়ে একটু বসেছিলাম। আমি তো সেই কখন থেকেই অনেকে বলছি, চল চল অন্ধকার হয়ে আসছে, বাড়ি চল, না হলে মামা চিন্তা করবে। ও তো কিছুতেই আসতে চাইছিল না। কিরে অনি, কি হয়েছে তোর? তুই কিছু বলছিস না কেন? আচ্ছা ঠিক আছে, পরে সব কথা হবে। এখন ঘরের ভেতরে চল। এই ভোর সন্ধে বেলা আর বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না। এ কি, তোদের পেছনে ওটা কে দাঁড়িয়ে আছে? আরে মামা, ওই তো আমাদের বন্ধু শুভ। কিন্তু শুভ তো। অনি, একটু আয় তো এদিকে। অনি, কোথায় পেলি ওকে? ও তো মারা গেছে। আমরা তো আজকে সকালবেলায় নিমডাঙ্গি গ্রামে গিয়ে নিজের চোখে দেখে এলাম ওর মৃতদেহটা। আমি কিছু বুঝতে পারছি না মামা, মরার পরে ও আবার কিভাবে ফিরে আসতে পারে? তবে কি সকালবেলায় আমরা যে মৃতদেহটা দেখেছিলাম ওটা অন্য কারো ছিল? তন্ময় তো তাই বলছে। কি বলছে? বলছে যে ওই মৃতদেহটা নাকি অন্য কারো ছিল, আর এটাই আমাদের বন্ধু শুভ। ও এখনো বেঁচে আছে, আমাদের কাছে আবার ফিরে এসেছে। তাই তো ওকে বাড়িতে ডেকে নিয়ে এসেছে। আমি ওকে অনেক বারণ করলাম, কিন্তু শুনলো না। ব্যাপারটা খুবই গোলমেলে। ও যদি তোদের বন্ধু শুভ হয় তো ঠিক আছে, আর যদি না হয়ে থাকে তাহলে আজকের রাতটা আমাদেরকে খুব সাবধানে কাটাতে হবে। আমি এক কাজ করছি, ওর জন্য আলাদা একটা ঘোরের ব্যবস্থা করে দিচ্ছি। তোদের ওর সাথে এক ঘোরে কাটানোটা নিরাপদ হবে না রাতের বেলা। কোনো রকমে রাতটা কাটাতে হবে, বুঝলি? চল চল, এখন ভেতরে চল। সেই দুপুরে কখন খেয়েছিস, কিছু খেয়ে নিবি। তন্ময়, চলো ভেতরে চলো, মেঘ ডাকছে, বৃষ্টি আসবে মনে হয়। আমরা খেয়ে দিয়ে খাটে এসে বসলাম, কিন্তু শুভ কিছুই খেলো না। কেবলমাত্র খাবারের থালাটা নিয়ে বসেছিল আর এক দৃষ্টিতে তাকিয়েছিল জানালা দিয়ে ঘোরের বাইরে, অন্ধকারের দিকে। কি ব্যাপার অনি, মামা শুভকে অন্য রুমে কেন নিয়ে গেল? এই ঘরের মধ্যেই তো আমরা তিনজনে শুয়ে পড়তে পারতাম। তন্ময়ের এই প্রশ্নের কোনো উত্তর দিলাম না আমি। ও কিছুতেই বুঝছে না যে যাকে ও শুভ মনে করে ডেকে নিয়ে এসেছে, আমার স্থির বিশ্বাস
সে মারা গেছে। আমি প্রসঙ্গ পাল্টে বললাম, তার রান্নাবান্না কেমন হয়েছে রে? হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, এটা তোর ছোট মামা তাই তো? তা তোর বড় মামাকে তো দেখলাম না। বড় মামা বেঁচে নেই। আমার এই মামা বাড়ির ভয়ঙ্কর একটা ইতিহাস আছে। আজ থেকে বছর 50 আগে এই গ্রামে একটা ডাকাত দল ছিল। আমার বড় মামা ছিল সেই দলের সর্দার। ছোট মামা, শম্ভু সবাই ওই দলের সাথেই যুক্ত ছিল। তারপর হঠাৎ একদিন বড় মামা মারা যান, দলও ভেঙে যায়। ছোট মামা, শম্ভু আর সকলেই ওই কুকর্ম ছেড়ে দিয়ে পূজা অর্চনা করেন, বাড়িতেই থাকেন। তবে জানিস তো তন্ময়, এই বাড়িতে নাকি একটা গুপ্ত ঘর আছে। সেখানে নাকি এখনো ডাকাতির বিভিন্ন সরঞ্জাম, অস্ত্রশস্ত্র রাখা রয়েছে গোপনে। যা, কারেন্ট চলে গেল যে। বাইরে তো মনে হচ্ছে ঝড় উঠেছে। এই তো সবে 8টা বাজে। অনি, চল একটু বাইরে থেকে ঘুরে আসি। যাবি? ঠিক আছে, চল। আচ্ছা ঠিক আছে, তুই একটু দাঁড়া, আমি ওই ঘর থেকে শুভকে ডেকে নিয়ে আসি, তারপর একসাথে যাব। না কি না? না মানে, শুভকে ডাকার কি আছে? ও মনে হয় ঘুমিয়ে পড়েছে। তার থেকে আমরা দুজনেই যাই, চল। তোকে কি করে বোঝাবো যে ও শুভ নয়, শুভ মারা গেছে। কি ব্যাপার, কোথায় যাওয়ার কথা হচ্ছে? আচমকাই গলাটা শুনে আমি তো না না, এই কারেন্ট নেই তো, তাই ভাবছিলাম একটু বাইরেটাই গিয়ে দাঁড়াই। না, একদম না, আজকে আর বাইরে যেতে হবে না, বাইরে ঝড় উঠেছে। তোরা শুয়ে পড়, এই জানালাটা খোলা থাক, হাওয়া আসবে। যা ঝড় দিচ্ছে বাইরে, কারেন্ট মনে হয় আজকে আর আসবে না। এই হ্যারিকেনটা রেখে যাচ্ছি। অনি, একটু এদিকে আয় তো। ভুলেও কিন্তু পাশের ঘরে, মানে শুভ যেই ঘরে আছে, ওই ঘরের দরজাটা খুলবি না। আমি বাইরে থেকে আটকে দিয়েছি দরজাটা। আজকের রাতটা খুব সাবধানে থাকতে হবে আমাদেরকে। তোরা শুয়ে পড়। রাত গভীর, বৃষ্টি থেমে গেছে, কিন্তু কারেন্ট এখনো আসেনি। হ্যারিকেনটার জ্যোতি কমে এসেছে, মনে হয় তেল ফুরিয়ে এসেছে। বাইরে থেকে ব্যাঙেদের তীব্র গর্জন কানে এসে লাগছে, কিন্তু সেই শব্দ ঝাঁপিয়ে আরো একটা শব্দ কানে এসে লাগাতেই ঘুমটা ভেঙেছে আমার। কিরকম অদ্ভুত একটা শব্দ, কোনো কিছু খাওয়ার শব্দ কি? কিন্তু এই মাঝরাতে তন্ময় বেঘরে ঘুমাচ্ছে। তন্ময়, এই তন্ময়, তন্ময়, এই তন্ময়। কোনো সারা শব্দ পেলাম না। অগত্যা আমি একাই উঠে দাঁড়ালাম। হ্যারিকেনটা নিতে যাচ্ছি, দপদপ করে নিভে গেল সেটা। অন্ধকার নেমে এলো ঘরটাতে। সেই আওয়াজটা এখনো আসছে। খোলা জানালাটা দিয়ে কিছুটা আলো এসে পড়েছে ঘরের ভিতরে। আমি জানালাটা দিয়ে বাইরের দিকে তাকালাম। কে কে ওটা এত রাতে বাইরে বসে রয়েছে? শুভ নাকি? আমার হাড় হিম হয়ে এলো। তা কি করে সম্ভব? মামা তো বলেছিল শুভর ঘরের দরজাটা বাইরে থেকে আটকে রেখেছে। তাহলে কে ওটা? আমি দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম।
তাজা রক্তের গন্ধ পাচ্ছি আশেপাশে। প্রেতপুরীর মতো নিস্তব্ধ হয়ে আছে চারপাশটা। বাইরেটা দেখে মনে হচ্ছে যেন অন্ধকারের মায়া সরোবর। সেখান দিয়ে অন্ধকারের ঢেউ বইছে। অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করবার জন্য। সেই অন্ধকারের ভিতরেই দেখলাম বাড়ির উঠোনে কিছু যেন ছড়িয়ে পড়ে রয়েছে, পাখির পালকের মতো কিছু, তার সাথে চাপ চাপ রক্ত। এখানে রক্ত এলো কোথা থেকে? রক্তের দাগগুলো অনুসরণ করে সামনের দিকে তাকিয়ে দেখলাম কেউ যেন বসে রয়েছে বাড়ির উঠোনে। কে? এত রাতে কে বসে রয়েছে ওখানে? আমাকে আর কিছু বলতে হলো না, সে যেন বুঝতে পেরেছে আমি এসে দাঁড়িয়েছি তার পিছনে। অনি, আমার পিছন থেকে চাপা গলায় কি যেন ডেকে উঠলো আমাকে। তবে কি কেউ আমার পিছনে এসে দাঁড়িয়েছে। বরফের মতো ঠান্ডা হাওয়ার পড়ছে, আমার হাড় হিম হয়ে এলো। কে 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 কে? এ কি তন্ময়, তুই তুই এখানে কি করছিস? আরে আমি তোকে ঘরে না দেখতে পেয়েই তো এলাম। তুই এত রাতে বাইরে কি করছিস? তন্ময় তন্ময় দেখ ভাই, ওখানে ওখানে কি যেন বসে রয়েছে। কোথায়? ওই তো ওখানে। মাথাটা পিছনের দিকে ঘুরিয়ে যা দেখলাম তা যে কোনোদিনও দেখবো তা আমি স্বপ্নেও ভাবিনি। শুভ দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনে। তার মুখ থেকে গড়িয়ে পড়ছে রক্তরেখা। তার লম্বা লম্বা হাত দুটোতে দুটো মুরগি, আর সেই মুরগি দুটোর খানিকটা ছিঁড়ে খেয়েছে সে। সেই রক্তই মুখের দুই পাশ দিয়ে গড়িয়ে পড়ছে। চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে। আমাদের এখানে আসাটা মনে হয় একদমই ভালো লাগেনি তার। তার হাতের আধ খাওয়া মুরগিটা থেকে তাজা রক্ত টপ টপ করে পড়ছে মাটিতে। লক্ষ্য করলাম ধীরে ধীরে তার মুখের আকৃতি পাল্টে যাচ্ছে। সেই রাগান্বিত দৃষ্টি পাল্টে একটা বাঁকা হাসি খেলে গেল তার মুখে। হঠাৎ সেই আধ খাওয়া মুরগিটা মুখের কাছে তুলে ধরল সে। তারপর ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো সেটা। আমরা অপলক দৃষ্টিতে চেয়ে রইলাম সেই দিকে। নড়বার ক্ষমতাটাও যেন হারিয়ে ফেলেছি। ঠান্ডা হিমেল পড়ছে, আমাদের সর্বাঙ্গ অসাড় হয়ে যাচ্ছে। এরই মধ্যে মৃদু একটা কণ্ঠস্বর আমার কানে আসছে। অনি, এই অনি, কি করছিস তোরা ওখানে? অনি। চোখ ফিরিয়ে দেখলাম মামা পিছন থেকে আমাদেরকে ডাকছে। ও তোদের বন্ধু নয়, শুনতে পাচ্ছিস না? ভিতরে আয় তাড়াতাড়ি। মামার কোথায় ঘর কাটতেই আমরা দৌড়ে ঘরে ঢুকে পড়লাম। সাথে সাথেই মামা দরজাটা বন্ধ করে দিল। সারা রাত আমরা দু চোখের পাতা এক করতে পারিনি। বারবার মনে হচ্ছিল যেন মুরগির ডানা ঝাপটানোর শব্দ আসছে বাইরে থেকে। ঘড়িতে সকাল 7টা। শম্ভু কাকা, মামা কোথায় গো? ও তোমরা উঠে পড়েছো ঘুম থেকে?
আর বলো না, রাতে তো একটুও ঘুম হয়নি। তা মামা কোথায়? ছোট বাবু তো সেই ভোরবেলা বেরিয়েছে, বলেছে বাড়ি আসতে আসতে দুপুর হয়ে যাবে। তা কোথায় গেছে, কিছু বলে গেছে কি? না, কিছুই তো বলে যায়নি। এক কাজ করো, তোমরা তোমরা হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। আর হ্যাঁ, তোমাদেরকে আজকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছে। ঘড়িতে সকাল 10টা, আকাশ ফেটে বৃষ্টি শুরু হয়েছে। আর হ্যাঁ, একটা কথা, কালকে রাতের ওই ঘটনার পর থেকেই শুভকে আর খুঁজে পাওয়া যায়নি। ঘড়িতে দুপুর 2টো, বৃষ্টি তখনও সমানে পড়ে চলেছে। আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে বাইরে এসে বসেছি। এমন সময় দেখলাম ছাতা মাথায় দিয়েই মামা বাড়ি ফিরছেন। এ কি মামা, এত বৃষ্টির মধ্যে আসতে গেলে কেন? পুরো ভিজে গেছো যে। আর তোমার সাথে উনি কে? বলছি, তার আগে এই শম্ভু, ভেতর থেকে গামছাটা নিয়ে আয় তো। তা তোরা খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তা মামা, উনি? ও হচ্ছে দীননাথ, আমার অনেক পুরানো বন্ধু। ওর বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা, আমাদের দুপুরে কিছু খাওয়া হয়নি বুঝলি, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেই, তারপর কথা হবে। ঘড়িতে বিকাল 4টে, বৃষ্টির জোরটা যেন একটু বেড়েছে। আমরা 4 জনেই বাইরেটাই বসে রয়েছি। তোমাদের সাথে, তোমার বন্ধু শুভর সাথে যা ঘটেছে তার পুরোটাই আমি তোমার মামার মুখ থেকে শুনেছি। তাও আর একবার তোমার মুখ থেকে শুনতে চাইছি। একটু খুলে বলো তো, ঠিক কি হয়েছিল তোমাদের সাথে? আমাদের সাথে যে কি ঘটেছিল তা জানতে হলে গল্পের আগের পর্ব অবশ্যই দেখতে হবে আপনাদেরকে। গল্পের আগের পর্ব আমাদের চ্যানেলের মধ্যেই রয়েছে, অবশ্যই দেখে নেবেন। যারা দেখে নিয়েছেন অল্প একটু মনে করিয়ে দিই। নিমডাঙ্গি গ্রামের অল্প বয়সী ছেলেদের হাত ও গলাকাটা মৃতদেহ খুঁজে পাওয়া যাচ্ছে অচেনা একটা গাছের নিচে। শুভর চাকরি সূত্রেই আমিও আমার বন্ধু শুভ আর তন্ময় নিমডাঙ্গি গ্রামে এসে পৌঁছাই। রাতের আঁধারে আমরা গিয়ে পৌঁছাই সেই গাছটার কাছে। হঠাৎ সে শুভর গলা টিপে ধরে, ছেড়ে দাও। তারপর থেকেই শুভ নিখোঁজ হয়ে যায়। কালকে সন্ধ্যাবেলায় নদীর পাড়ে যখন বসেছিলাম, হঠাৎ শুভ ফিরে আসে। অনি, আর কালকে রাতে শুভর এই রূপ। বুঝলাম, ব্যাপারটা খুবই গোলমেলে। আর হ্যাঁ, আর একটা কথা, শুভ নিখোঁজ হয়ে যাওয়ার পর ওখান থেকে মামা বাড়ি আসার পথে আমরা ওই নিমডাঙ্গি গ্রামের একটা বাড়িতে আশ্রয়ের জন্য দাঁড়িয়েছিলাম। সেখানে একজন বৃদ্ধ আমাদেরকে মাংস ভাত খেতে দেন। ওর বাড়িতে আমি শুভর কাটা মুন্ডুটা দেখেছিলাম। আরে ওটা তো তোর চোখের ভুল ছিল, আমরাও তো ছিলাম ওখানে, আমরা তো কিছুই দেখতে পাইনি। না, কোনো ভুল ছিল না তোমার। আমার মনে হয় তুমি ঠিকই দেখেছিলে। সবই বুঝলাম। আচ্ছা ঠিক আছে, একবার চলো তো আমার সাথে ওই নিমডাঙ্গি গ্রামে। ওই জায়গাগুলো আমাকে একটু দেখিয়ে দেবে, যেখান থেকে তোমার বন্ধু শুভ নিখোঁজ হয়ে গিয়েছিল, আর যেখানেই বা তুমি তোমার বন্ধু শুভর কাটা মুন্ডুটা দেখেছিলে। আচ্ছা ঠিক আছে, চলুন। তা আপনি কি করেন? আমি দীননাথ তান্ত্রিক, তোমার মামার বন্ধু।
এটাই সেই গাছটা যেখান থেকে গোলাকাটা মৃতদেহগুলো খুঁজে পাওয়া যায়। আমাদের বন্ধু শুভ এখান থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিল। তারপর সেদিন বৃষ্টির জন্য এই ঘরটাতেই আমরা আশ্রয় নিয়েছিলাম, এবং এই ঘরটার ভিতরেই আমি শুভর গোলাকাটা মুন্ডুটা দেখেছিলাম। বুঝলাম, তার মানে এখানেই সেই বৃদ্ধ লোকটা বাস করে যে তোমাদেরকে মাংস ভাত খেতে দিয়েছিল। ঠিক আছে, এবার চলো ফিরে যাই, না হলে সন্ধ্যা নেমে যাবে। তার সবই তো দেখলেন, কিছু কি বুঝতে পারলেন ওই নিমডাঙ্গি গ্রামে কি ঘটছে? আর শুভর এরকম অবস্থা কেই বা করলো? দেখো, এখনই কিছু বলতে পারছি না, আপাতত ঘরে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। কালকে সকালা গ্রামে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখবো। কেন, আজকে রাতেই তো খোঁজ খবর নিতে পারতেন। পাগল নাকি? সন্ধ্যার পর ওই গ্রামে যাওয়া সাক্ষাৎ মৃত্যুর দুয়ারে যাওয়া। চলো এখন ঘরের ভিতরে চলো। দেখতে দেখতে 5 দিন পার হয়ে গেল। দীননাথ তান্ত্রিক সকাল হলেই নিমডাঙ্গি গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আবার সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসেন। তিনি বাড়িটির 4 কোণে 4টি মন্ত্রপুত পেরেক পুঁতেছেন। সেই কারণেই হয়তো শুভর অতিরিক্ত আত্মা বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না। রাত নামলেই বাড়ির বাইরে এসে তাণ্ডব চালায়। এই 5 দিনের প্রতিদিন সকালেই বাড়ির সামনে পড়ে থাকে রক্ত আর মুরগির পালক। সন্ধ্যাবেলায় বাড়ির বাইরে বসে রয়েছি, এমন সময় দীননাথ তান্ত্রিক তড়িঘড়ি করে এসে উপস্থিত হলেন আমাদের সামনে। কি ব্যাপার দীননাথ, 2 দিন হয়ে গেল তুমি কোথায় ছিলে? বাড়ি ফেরোনি কেন? এতদিন ধরে তো সন্ধান চালালে, কিছু কি বুঝতে পেরেছো কিসের থেকে কি হচ্ছে? সব এখন আমার কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তাহলে বলছি শোনো, নিমডাঙ্গি গ্রামের বয়স্ক কয়েকজনের সাথে কথা বলে জানতে পারি যে ওই গ্রামে নিশাচরণ নামে একজন বাস করতেন। সে নাকি শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতো আর সব সাধনা করত। তোমার মনে আছে নিশ্চয়ই, আজ থেকে বছর 20 আগে নিমডাঙ্গি গ্রামের পাশ দিয়ে একটা ট্রেন লাইন গিয়েছিল। এখন অবশ্য লাইনটা বন্ধ হয়ে গেছে। লাইনটা গ্রামের একদম পাশে হওয়ায় গ্রামের মানুষজন গৃহপালিত পশুদের মধ্যে অনেকে ট্রেনে কাটা পড়ত। সেই সমস্ত ট্রেনে কাটা পড়া সব দেহগুলোকে নিয়েই নিশাচরণ সব সাধনা করত, এবং সব দেহর কিছুটা অংশ রান্না করে খেত। তারপর একদিন সরকার থেকে লাইনটা বন্ধ করে দেওয়া হয়। নিশাচরণও গ্রাম থেকে উধাও হয়ে যায়। মানুষের মাংস খেত? আমরা সেদিন নিমডাঙ্গি গ্রামে যে কুঁড়ে ঘরটিতে আশ্রয় নিয়েছিলাম, ওখানে সেই বৃদ্ধ আমাদেরকে যে মাংস ভাত খেতে দিয়েছিল, ওই মাংসের মধ্যেও আমি মানুষের একটা কাটা আঙুল দেখেছিলাম। তবে কি ওটা তো তোর চোখের ভুল ছিল। না, ভুল নয়, তুমি ঠিকই ধরেছ খোকা, ওটা মানুষের মাংস ছিল। আর ওই বৃদ্ধ লোকটি হচ্ছে নিশাচরণ। সে আবার গ্রামে ফিরে এসেছে। গত 2 দিন ধরে আমি ওর উপর নজর রেখেছিলাম। ওর উদ্দেশ্য আমি জানতে পেরেছি। ট্রেন লাইন বন্ধ হয়ে যাওয়ায় এখন আর কেউ ট্রেনে কাটা পড়ে না। তাই গ্রামের যুবক ছেলেদেরকে ভুলিয়ে পালিয়ে ওই গাছটার কাছে ডেকে নিয়ে যায় সে, এবং তাদেরকে হত্যা করে তার আত্মা ওই গাছটাতে বন্দি করে রাখে।
তোমরা হয়তো লক্ষ্য করবে ওই গাছটার ডালপালা দিনের পর দিন বেড়েই যাচ্ছে। ওইগুলো ডাল নয়, একটা প্রেতাত্মার অংশ। তারপর তার শব্দে ওটার উপর বসে শ্মশানেতে সব সাধনা করে এবং মাথা ও হাত দুটো কেটে নিয়ে আসে রান্না করে খাওয়ার জন্য। সেদিন তোমাদেরকেও ওই রান্না করা মাংসই খেতে দিয়েছিল। কথাগুলো শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। এও সম্ভব? তোমাদের বন্ধুও সেদিন ওরই শিকার হয়েছে। এরকম ভাবে চলতে থাকলে তো ওই গ্রাম ধীরে ধীরে শ্মশানে পরিণত হবে। একে একে সবাইকে মেরে ফেলবে। আর হ্যাঁ, নিশাচরণের নজর তোমাদের দুজনের উপর পড়েছে। তাই সে তোমাদের বন্ধুর আত্মাকে বশ করে তোমাদের দুজনকে ধরে নিয়ে যেতে পাঠিয়েছে। ওকে তো আটকানো দরকার। কিন্তু ওকে আটকানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এমনকি আমার পক্ষেও না। তাহলে উপায়? উপায় তো একটা আছে। তার জন্য আমাদেরকে শুভর আত্মাকে ডাকতে হবে। শুভর আত্মা প্রতিদিন মাঝরাতে এখানে আসে। বাড়ির ভেতরে ঢুকতে পারে না বলে বাড়ির বাইরেই ঘোরাঘুরি করে। আজকে রাতেই আমাদেরকে যা করার করতে হবে। আচ্ছা, তার জন্য আমার কিছু জিনিস লাগবে, সেগুলো একটু জোগাড় করে দিতে হবে। কি লাগবে? দুটো চাল ছাড়ানো মুরগি, কালো কাকের রক্ত আর শুভর ব্যবহার করা কোনো একটা জিনিস। আর বাদবাকি যা লাগবে আমি জোগাড় করে নেব। ঘড়িতে রাত 11:15। দীননাথ তান্ত্রিক সমস্ত সরঞ্জাম নিয়ে ঘরের বাইরে বসে মন্ত্র পড়তে লাগলেন। আমাদেরকে তিনি ঘরের বাইরে বেরোতে বারণ করেছেন। খোলা জানালা দিয়ে দৃশ্যটা দেখতে লাগলাম আমরা। সামনে জ্বলছে অগ্নিকুণ্ড। তার সামনে একটা গণ্ডির ভেতরে রেখেছেন ছাল ছাড়ানো গোটা মুরগি দুটো আর শুভর ব্যবহার করা একটা জামা। জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন তিনি। আর পাশে রাখা একটা পাত্র থেকে ঘি আর কালো কাকের রক্ত নিয়ে আগুনে ছুঁড়ে দিতে লাগলেন। বাতাসে ভেসে বেড়াচ্ছে একটা বীভৎস পচা দুর্গন্ধ। হঠাৎ দেখলাম শুভ এসে দাঁড়িয়েছে তার সামনে। তার মুখে খেলে বেড়াচ্ছে একটা বাঁকা হাসি। চোখ দুটো লাল হয়ে উঠেছে। সে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে এদিক ওদিক তাকাতে লাগলো। তারপর সেই গণ্ডির ভিতরে ঢুকে মুরগি দুটোকে হাতে করে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। কি ভয়ানক!
মুখ তুলে তাকালো সে। মুখের দুই পাশ দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। সে আর চোখে তাকালো আমাদের দিকে। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। একে মরার পরে মানুষের রূপ যে এত ভয়ঙ্কর হয়ে ওঠে তা তো। তার চোখের দৃষ্টির বরফ শীতল পড়ছে। আমার গোটা শরীর কাঁপতে শুরু করেছে। এমন সময় দীননাথ তান্ত্রিক কিছু একটা ছুঁড়ে দিলেন শুভর দিকে। সে ভয়ানক আর্তনাদ করে উঠল। যা, তোর মৃত্যুর প্রতিশোধ নে। ওই নিশাচরণ তোকে হত্যা করেছে। নিশাচরণকে শেষ করে দে। শুভ আবারও মুখ ফিরিয়ে আমাদের দিকে তাকালো। তবে এবার তাকে দেখে আর ভয় লাগছে না আমাদের। আমাদের দিকে চেয়ে থাকতে থাকতেই সে অদৃশ্য হয়ে গেল। আর ভয় নেই, আমি শুভর আত্মাকে নিশাচরণের কবল থেকে মুক্ত করে দিয়েছি। এখন যা করার ওই করবে। পরের দিন সকালবেলায় নিমডাঙ্গি গ্রামে হইচই পড়ে গেল। ভুতুরে সেই গাছটা রাতারাতি কিভাবে যেন পুড়ে ছাই হয়ে গেছে। আর গ্রামের একটা কুঁড়েঘরের মধ্যে এক বৃদ্ধের খণ্ড বিখণ্ড মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। আমরা সেখানে গিয়ে দেখলাম তার কাটা মুন্ডুটা পড়ে রয়েছে ঘরের মেঝেতে। চোখের পাতা দুটো কে যেন নিপুণভাবে কেটে নিয়েছে। মুখটা দেখে মনে হচ্ছে জীবিত অবস্থাতেই চোখের পাতা দুটো কাটা হয়েছে। পাতাহীন দুই চোখে চেয়ে রয়েছে নিশাচরণের কাটা মুন্ডুটা।